গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। এই যে ব্লাউজটা দেখালাম, এই ব্লাউজের নিচে জানো তো মা কালকে রাত্রিবেলা একটা কলা রেখে শুয়েছিল। ঘুম থেকে উঠে তো কলা দেখতে নেই, তাই ব্লাউজটা দিয়ে ঢেকে রেখেছিল। ঘুম থেকে উঠে দেখলো কলাটাই ভ্যানিশ। কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমগুলোকে কে টুকরো টুকরো খেয়ে যাচ্ছে। জানো তো, ওষুধ দেওয়া হয়েছে, মনে হয় না কোনো কাজে আসছে। আসলে এই যে এই জানলাটা আর এর আগে যে জানলাটা দেখালাম, সেই জানলাটা মা কিন্তু এই জানলা দুটো খুলে রেখেই ঘুমায়। মা সব বন্ধ করে ঘুমাতে পারে না, আর স্বাভাবিক, সব বন্ধ করে ঘুমালে তো ঘরটা একদম বদ্ধ হয়ে যাবে। এই ঘরে তো আর এসি নেই, মা আর এসি ঘরে মা শুতেও পারে না। অনেক বলি মাকে যে তুমি আসো, শুধু তো গরমের দিনটা এখানে শো। মা কিছুতেই শোয় না, না আমার ঘরে শোয়, না নিচে দিদির ঘরে গিয়ে শোয়। ঘুম থেকে উঠে মা দেখলো কলাটাই নেই। মনে হয় ওই জানলা দিয়েই কেউ একটা এসে এই খাবারগুলোকে নিয়ে যাচ্ছে বা নষ্ট করে যাচ্ছে। আর কর্তামশাই আজকে তাড়াতাড়ি একটু বেরাবে, আজকে মিটিং আছে। ঝটপট করে ঘরটাকে আমি আগে ঝাড় দিয়ে দিই। আর শ্রীমতীও আজকে সকাল সকাল উঠে পড়েছে, তার কারণ ওর স্যার আসবে আজকে পড়াতে। মাঝে একটা দিন স্যার গ্যাপ গেছে, স্যারের ভোটের ডিউটি পড়েছিল। স্যার তো স্কুলে চাকরি করেন, তো স্কুলের টিচারদের তো আমরা জানি এই ভোটের সময় তাদের ডিউটি থাকে। তো স্যার সেই ভোটের ডিউটিতেই গেছিলেন, আর ওই দিনই ওর পড়ার ডেটটা ছিল। আর স্কুল খুললেই তো পরীক্ষা, 20 তারিখে খুলছে স্কুল আর 24 তারিখ থেকে পরীক্ষা। মানে যুদ্ধ আমার শুরু। এই যে যুদ্ধ শুরু হবে, যুদ্ধ গিয়ে থামবে সেই পুজোর আগে ওদের রেজাল্ট বেরাবে, তারপরে পূজা ভ্যাকেশন পড়বে। আমি না প্রিলটা একদম ডাইরেক্ট ইউজ করি না, একটু জলে মিশিয়েই ইউজ করি। তাতে করে আমার যেন মনে হয় প্রিলটা একটু বেশি দিন যায়। যে কোনো লিকুইড সোপ, বাসন মাজার লিকুইড সোপ যদি একটু জলে মিশিয়ে ব্যবহার করা হয়, সেটা কিন্তু একটু বেশি দিনই যায়। এটাও কিন্তু আমি জানতাম না, আমি এই পলিসিটা দেখেছি আমার বৌদির কাছ থেকে। আর আমার শ্রীমতী আর কর্তামশের এই একটা দোষ আছে, ওদের লেখা হয়ে গেলে কিছুতেই পেনের এই ঢাকনাটা আটকায় না। শ্রীমতীকে না হলে বলে বোঝানো যাবে, এখনও তার বয়স আছে। আচ্ছা বলো তো, আমি আমার কর্তামশাইকে কি করে আমি এটা শেখাবো যে তোমার লেখা হয়ে গেছে, এবারে ডায়েরিটা বন্ধ করো আর পেনের মুখটাও আটকে রাখো? সে কিছুতেই শোনে না। ডায়েরি খুলে পেনের মুখটা খুলে সে তার যখন কাজ হয়ে যায়, এই টেবিল চেয়ার ছেড়ে সে উঠে যায়। আবার যখন আমি একটু চিল্লামিল্লি করি, বা তার যদি মনে হয় যে এবার তো তার গিন্নি চিল্লামিল্লি করবে, সে তখন তাড়াতাড়ি করে গুছিয়ে জায়গাটাকে ফাঁকা করে দেয়। ব্যাস, ওদের পড়ার জায়গাটা আমি রেডি করে দিলাম, আর আমার কর্তামশাইও রেডি। আর কর্তামশাই যখনই তাড়াহুড়ো করে বেড়ায়, সে কিছু না কিছু জিনিস খুঁজতেই থাকে। আর আজকে সে খুঁজতে ব্যস্ত চশমা সে কোথায় রাখে সে এক এক সময় নিজেই জানে না, আর আমাকে দোষ দিল আমি নাকি চশমাটা তার ওখান থেকে ফেলে দিয়েছি। আমি তো এক এক সময় বলি চশমাটা তুমি দড়ি দিয়ে বেঁধে গলায় ঝুলিয়ে রাখো, তাহলে আর হারাবে না। আর আজকে ঠান্ডা জলের বোতল নিয়ে যাবে বলে কর্তামশাই এই জলের বোতলটা কালকে ভরে ফ্রিজে রেখে দিয়েছে। তার বক্তব্য নিজের কাজ নাকি নিজে করে নেওয়াই ভালো। তো চলো, কর্তামশাই তো বেরিয়ে গেল, আর তারপরে আমি বিছানা চাদর এই বালিশের ওয়ারগুলোকে কাচবো বলে খুলতে নিলাম। আর খুলতে গিয়ে দেখি এই কোল বালিশের এই দিকের ওয়ারের এই কিছুটা অংশ সেলাই খুলে গেছে। আর এটা অল্প থাকতে যদি সেলাইটা না করি না, অনেকখানি বড় হয়ে যাবে। আর আমি কোল বালিশে কিন্তু ডবল করে কভার পরে রাখি, তবে এটা মনে হলো না ডবল করা আছে, এটাতে মনে হয় 3খানা কভার পরিয়ে রেখেছি। তো চলো, এদিকে সমস্ত ওয়ারগুলো খুলে রেখেছি এবং আজকেই এগুলোকে কাচাকাচি করব, বেশ ময়লা হয়েছে। আর এদিকে কিন্তু আমার নাতনিও উল্টে পাল্টে শুয়ে আছে, আর ঘড়িতে বাজে 9:20। স্যারের আসার কথা কিন্তু 9টা। যতক্ষণ না স্যার আসছে, আমার শ্রীমতীও তো বই নিয়ে পড়তে বসবে না। আর তোমাদেরকে বলা মাত্রই কিন্তু যেই মাত্র ফোনটাকে রেখেছি, আর স্যারও সঙ্গে সঙ্গে চলে এসেছে। তবে আজকে যে স্যার এসেছেন, ইনি ইংলিশ পড়ান। আর এই স্যার কিন্তু চা কফি দুটোই খান, তবে চিনি ছাড়া। একদিন স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, স্যার আপনি চিনিটা যে খান না, মানে মিষ্টি দিয়ে যে চা খান না, আপনার কি সুগার আছে? স্যার বলল, না না, আমার সুগার নেই। সুগার থাকলে তো আপনি যখন মিষ্টি দেন আমাকে খেতে, আমি তো খেতাম না। আসলে চিনি দিয়ে আমার চা বা কফি খেলে ভীষণ অ্যাসিড হয়ে যায়।
তাই জন্য স্যারকে চিনি দিয়ে আর চা বা কফি দিই না। আর আজকে সকালে তাকে শুধু আমি চা বিস্কুটই দেবো। আর যে সায়েন্সের যে ছেলেটি আসে সে না খায় চা, না খায় কফি। চা বা কফি না খেলে না ভারী সমস্যায় পড়তে হয়। কি যে দেবো, শুধু তো জল দেওয়া যায় না, এতক্ষণ বক 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 করবে। আর তার জন্য সেই ছেলেটিকে কিন্তু আমি 12টা মাসই দিয়ে গেলাম গ্লুকন-ডির শরবত, আর তার সঙ্গে অন্য কিছু একটা। তো শ্রীমতী তো পড়ছে, ও পড়ুক, আর এই ফাঁকে বানিয়ে নেব শ্রীমতীর ব্রেকফাস্ট। এ স্যার বেশিক্ষণ থাকবে না, ওই 1 থেকে 1.5 ঘন্টা, আর ততক্ষণে ওর খাওয়ার সময় হয়ে যাবে। ও তো আর খুব একটা আগে আগে খায় না, এই 10:30 কি 11টা না হলে ব্রেকফাস্টটা করে না। কিছুদিন আগে না পাস্তা করেছিলাম, একটু লুকিয়ে রেখেছিলাম জানো তো পাস্তাটা, আমার শ্রীমতীর নজরে যাতে না পারে। ও ঠিক দেখতে পেয়েছে, তো একদিনকে ওকে করে দিলাম, ওই বলেছিল যে করে দাও। তা খানিকটা করেছিলাম আর বাকি খানিকটা রয়ে গেছে। সেই পাস্তাটাকে ওকে ভাবলাম আজকে করে দিই, তবে এই বিদেশি খাবারটার মধ্যে একটু দেশি ছোঁয়া লাগালাম। আর সকালে দিদি এই কলাগুলো দিয়েছে, কালকে এখান থেকে কলাওয়ালা যাচ্ছিল, দাদা রেখেছে, দিদিকে বলেছিল কালকেই দিতে, দিদি দিতে ভুলে গেছে, তো আজকে সকালে দিল। কলাগুলো ওরকম কালো দাগ ধরলে কি হবে জানো তো, বেশ শক্ত আছে। তো বললাম বিদেশি খাবারে দেশি ছোঁয়া, তার কারণ কি এখানে আমি পাস্তাটা বানাচ্ছি আলু, পেঁয়াজ আর ডিম দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ। দেশি স্টাইলে বিদেশি খাবার। তো এখনও তো ওদের লেখাপড়া চলছে, তা আমি আর আমার ব্রেকফাস্টটা করলাম না। শ্রীমতীর পড়া হয়ে যাক, তারপরে আমি আর শ্রীমতী একসঙ্গে ব্রেকফাস্ট করব। আর আমি ব্রেকফাস্টে করব আজকে দুধ কলাটা দিয়ে খেয়ে নেব। আর আজকে করব ইলিশ মাছ। সেই যে মনে আছে যে ইলিশ মাছ এনেছিল আমার কর্তামশাই, আমাদের তো একবারে অনেকখানি করে আনা হয় আর খাওয়া হয় খুব অল্প অল্প করে। তবে আজকে ইলিশ মাছটা করব কিন্তু আমি আলু আর বেগুন দিয়ে ঝোল করব, জিরে বাটা দিয়ে। আর আমার কর্তামশাই কিন্তু সর্ষে ইলিশের থেকে বা ভাপা ইলিশের থেকে জিরে বাটা ঝোলটাই কিন্তু বেশি পছন্দ করে। আর তখন যে স্যারকে চাটা দিলাম, চামচটার মধ্যে তো চা পাতা লেগেছিল, আমি খেয়ালই করিনি। তো দেখলে যে দুধটার মধ্যে কিরকম চা পাতাগুলো পড়ে গেছিলো। তো এই ফাঁকে কিন্তু আমি দুধটাকেও ছেঁকে নিয়েছি, এবারে পরিষ্কার হয়ে গেছে, খেতে আর কোনো অসুবিধা হবে না। আর আমি তো এই স্ল্যাবটার মধ্যে পেপারগুলোকে পেতে রাখি, কালকে না এখানে ধূপ করে কতগুলো তেল পড়ে গেছে। এমনিতেই পেপারটাকে আমার পাল্টানোর সময় হয়ে গেছিলো, এবারে তো তেলগুলো পড়েছে, আরও নোংরা লাগছে দেখতে। এবারে পেপারটাকে পাল্টাতেই হবে। আসলে আমার এখানে তো এটা নেট সিমেন্টের, মানে একদম ঢালাই আর কি যেটা বলে, তা সেটা না পরিষ্কার করতে একটু অসুবিধা হয়। এটা তো আর কোনো গ্রানাইট পাথরের না, একেবারে ঢালাই। আর পেপারটা দেওয়া থাকলে কি একটাই সুবিধা, আমি পেপারটাকে আমি তুলে পাল্টাতে পারবো, জিনিসটা আমার পরিষ্কার থাকবে। আর নেট সিমেন্টের গুলো না ঝামেলা হয় পরিষ্কার করতে গো বড়, আর পাথরের গুলো হলে কিন্তু একটু সাবান জল দিলেই পরিষ্কার করা হয়ে যায়। তো চলো, এদিকে শ্রীমতী স্যারও তো চলে গেছে, আমি আর আমার শ্রীমতী ব্রেকফাস্টটাও করে নিয়েছি, আর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আমরা যদিও বা ঝোলের মাছ খাবো, আমার শ্রীমতী কিন্তু হয়েছে পুরো উল্টো। এই যে ওর জন্য এই একটা চাকা মাছ তুলে রেখেছি, এটা ওর জন্য ভাজা হবে, আর আমাদের সবার জন্য কিন্তু আমি ঝোল করব। তা এটা তো এখন ভাজবো না, এটা এখন ছোট একটা প্লেট দিয়ে আমি ফ্রিজে ভরে রাখি, খাওয়ার আগে ওকে গরম গরম ভেজে দেব। কিন্তু এটা যদি আমি সর্ষে দিয়ে করতাম বা ভাপা ইলিশ হতো, আমার শ্রীমতী কিন্তু খেয়ে নিত। ও জিরে বাটা দিয়ে কোনো ঝোলই না সেরকম একটা খেতে চায় না, খুব কম মাছ আছে যে জিরে বাটার ঝোলটা আমার শ্রীমতী খায়, তাও একটু বকাশকা দিয়ে খাওয়াতে হয়। আর এখন তো একটু বড় হয়েছে, একটু বুঝতেও শিখেছে, তাই কিছু গাঁইগুই করে না। তবে ইলিশ মাছটা ও কিন্তু সাধারণত ভাজা আর সর্ষে দিয়ে খেতেই ভালোবাসে। ইলিশ মাছ মানেই সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুনটা বেশ ভালো করে ভাজা ভাজা করে জিরে বাটাটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু জিরেটা আজকে শিলেই বেটেছি, সেটা দেখতেই পারলে। কিছু কিছু মাছের ক্ষেত্রে না আমি জিরে বাটাটা একটু শিলে বেটে নিতেই পছন্দ করি। এই যেমন ধরো ইলিশ মাছ বা আর মাছ বা কাজলি মাছ। কাজলি মাছ বলাতে না মনে পড়লো, অনেক দিন খাই না কাজলি মাছ। কাজলি মাছ যেন এখন বাজারে চোখেই পড়ে না। আর ইলিশ মাছগুলোকে তো আগের দিন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নুন হলুদ মেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এইভাবে ঝোল করলে আমি কিন্তু ইলিশ মাছটাকে ভাজি না। হ্যাঁ, এবারে যদি ইলিশ মাছটা সংখ্যায় বেশি হয় তাহলে একটু হালকা ভেজে নিলে কি হয়, এটা আর ভেঙে যায় না। আর কি দেখালাম বলো তো, এটা দেখালাম আমি ইলিশ মাছের ওই অংশটা হলো মিডিলে থাকে, যে দেখবে দুপাশে দেখো পাখনাটা রয়েছে, এই দেখো এই যে এই পাখনাটা রয়েছে।
কথায় বলে এটাকে নাকি বলা হয় ফইরের মাছ। মা বলতো, আমার শাশুড়িকেও বলতে শুনি। এই অংশটা মাছের মধ্যে সবচেয়ে চওড়া হয়, আর এই অংশটা খায় বাড়ির কর্তা মশাইরা, মানে বাড়ির ছেলেরা। আর তাই এখানে আছে দুটো ফইরের মাছ। বাড়ির দুই কর্তামশাই খাবে, মানে আমার কর্তামশাই আর আমার ভাসুর। আর এই মাছটাই নাকি আগেকার দিনে বলা হতো এইটা কিন্তু বাড়ির কর্তাদের জন্যই বরাদ্দ থাকতো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ একদম রেডি হয়ে গেছে। এবারে আমি নিভিয়ে দেবো, আর ঝোলটা একটু বেশিই রাখবো। ওই যে বললাম, আমার কর্তামশাই কিন্তু বেশ অনেকখানি ঝোল দিয়ে ভাতটাকে খাবে। আর বাটি বাটি করে রেখে দিই। এই একটা বাটি রাখবো আমার কর্তামশাইয়ের জন্য, আরও একটা ছোট বাটিতে রাখবো আমার কর্তামশাইয়ের জন্য, সেটা আমি কালকে দেব। আর আরেকটা বাটিতে করে আমি সমস্ত মাছটাই দিয়ে দেব নিচে। এইবারে তো তোমরা বলবেই যে তোমার মাছটা কোথায়? আমি আজকেও ইলিশ মাছ খাবো না, আমার শ্রীমতীর জন্য তো মাছটা ভাজবো, সেখান থেকে কিছু অংশ বেরাবে, আর কিছু মাছ আমার আগের দিনে রয়ে গেছে, সেগুলোকেও খেতে হবে। জানি না আমি যে কবে টাটকা রান্না করে টাটকাটা খাই, সেই সংখ্যাটা মনে হয় আমার খাতায় খুব কম দিনই লেখা আছে। তো এগুলোকে সব বেড়ে রেখে এরপরে আমি চলে যাব স্নানে। অনেকগুলো তো কাছাকাছি ভিজিয়েছি, কাছাকাছি করে স্নান টান করে তারপরে শ্রীমতীর মাছ ভাজাটাও গরম গরম বসিয়ে দেব। এই যে বাটিটায় তুলছি এখন, এই বড় বাটিটা, এটা কিন্তু নিচেরই বাটি। দিদি কিছু একটা খাবার দিয়েছিল, আমার মনে পড়ছে না। তো এই বাটিতে করেই আমি এখন নিচে এটাকে দিয়ে আসি, তারপরে চলে যাব স্নানে। স্নান করে চলে এসেছি, আর জামা কাপড়গুলোকে এবারে বারান্দায় মেলে দিই। আর শ্রীমতীর জন্য কিন্তু আমি মাছ ভাজাটা বসিয়ে এসেছি। স্নান করে তো আর আগুনটা ছুঁতে নেই, আর স্নান করে আমি যদি কখনো আগুনটা ছুঁই, সেক্ষেত্রে আমি কিন্তু চিনিটা খেয়ে নিই। রান্নাঘরে আমার কাছে যেন মনে হয় চিনি খেয়ে নেওয়াটা সবচেয়ে সহজলভ্য জিনিস। দাঁতে কাটাও হলো, আবার এমনও হলো না যে আমি স্নান করে না খেয়েই আগুনটা ছুঁয়ে নিলাম। ইলিশ মাছ ভাজার গন্ধ নিতে নিতে আমি জামা কাপড়গুলোকে মেলে ফেলি, আর আমি ভিডিওটাকেও এখানে রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে, তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লাগে তো শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।